ইম্পর্টেন্ট যে নোটটা দেবো সেই নোটটা হচ্ছে এমএমএফ ব্যালেন্স ইকুয়েশন থেকে আসবে। এমএফ কি দেবো? ব্যালেন্স ইকুয়েশন। আইডিয়াল ট্রান্সফরমার এমএফ ব্যালেন্স ইকুয়েশন মনে আছে? কি ব্যালেন্স ইকুয়েশন কত? শুরুতে কোনো এমএফ ছিল না, এর জন্য যতটুকু এমএফ তৈরি হবে যখন কারেন্ট ফ্লো করলো লোড লাগালাম, আইডিয়াল ট্রান্সফরমারে কিন্তু শুরুতে কিন্তু কোনো কি ছিল না, এমএমএফ ছিল না। ছিল কি এমএমএফ? ছিল না। তাহলে যখন লোড লাগালাম তখন এইখানে N2I2 তৈরি হয়েছিল এমএমএফ, যার জন্য এক্সট্রা কারেন্ট নিল N1 I1 তৈরি করলো, এবং ওই দুটোর মান সমান যাতে এই ফ্লাক্স ওই ফ্লাক্সে কী করতে পারে, আপোজ করতে পারে, তারা ভ্যানিশ। এখন ওইখানে এমএমএফ ব্যালেন্স ইকুয়েশন ছিল N1 I1 = N2I2, কিন্তু এখানের ব্যালেন্স ইকুয়েশন পুরো চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছেন? দেখেন তো ভালো করে, এখানে সোর্স থেকে সে এমএমএফ নিচ্ছে, সোর্স থেকে এই কয়েল কি নেবে, এমএমএফ নেবে, এবং ওই এমএমএফ এর কাজ কি? দুইটা কাজ করা। একটা হচ্ছে তার নিজের ফ্লাক্স সেট আপ করা, এবং এ যতটুকু এমএমএফ দেবে সেইটুকু এমএমএফকে অপোজ করবে এই এমএমএফ দিয়ে। এটা হচ্ছে ব্যালেন্স ইকুয়েশন। কথা কি বুঝছেন নাকি বুঝেন? এই কী করবে, সোর্স থেকে কী নেবে বলেন, এমএমএফ নেবে, এবং ওই এমএমএফ এর ভূমিকা কী বলেন, ভূমিকার হচ্ছে প্রথম কাজ কি, ফ্লাক্সকে সেট আপ করা, এবং এই যে এমএমএফ যে উল্টা দিকে এমএমএফ আসবে ওই এমএমএফকে কী করা বলো, এমএমএফকে অপোজ করা। অর্থাৎ এ যে পরিমাণ এমএমএফ মানে এদিক থেকে দেবে, আমার কি ঠিক তার উল্টা দিকে দিয়ে দেবে, ওই পরিমাণ এমএমএফ দেওয়া লাগবে। তাহলে আমরা এরকম বলতে পারি, সোর্স থেকে যে পরিমাণ এমএমএফ যাবে ইকুয়াল টু ফ্লাক্স সেট আপ করার জন্য এমএমএফ প্লাস লোড থেকে যে পরিমাণ এমএমএফ আসতেছে ঠিক সেম পরিমাণ এমএমএফ এই দিক থেকে দিতে হবে। ব্যাস, পারবো কি না? তাহলে এইখান থেকে এমএমএফ কী পরিমাণ দিবে, মোট এমএমএফ সে কতটুকু নেবে, তার টার্ন সংখ্যা N1, তাই কি না, N1 I0 না I1 তো নোলোড অবস্থা I1 ইকুয়াল টু এমএফ কয়টা কাজে যাবে, দুইটা কাজে, ফ্লাক্স সেট আপ করার জন্য। তাহলে ফ্লাক্স সেট আপ করবে N1 সেট আপ করবে না, তাহলে N1 ইন্টু কোনটুকু কারেন্ট তোমার ফ্লাক্স সেট আপ করতেছে, I0, কিন্তু N1 I0। বুঝে নাই বলাবান, এই যে মাথা বিগড়ে গেল বলাবানের। প্লাস কী হবে, এ যতটুকু পরিমাণ কী দেবে, লোড যে পরিমাণ এমএমএফ দেবে তাকে ব্যালেন্স করার জন্য আমার কী করা লাগবে, ঠিক উল্টা দিকে এমএমএফ দেওয়া লাগবে। তাহলে লোডের এমএমএফ কতটুকু, N2 কত I2, তাহলে এদিক থেকে ওই পরিমাণ ফ্লাক্স ওই পরিমাণ এমএমএফ দেওয়া লাগবে, তাহলে ওই পরিমাণ কত হবে, N2 I2। তাহলে এইটা হচ্ছে শুধুমাত্র কী সেট আপ করার জন্য বলুন, ফ্লাক্স সেট আপ করার জন্য। এটা কার জন্য বলো, এমএমএফ হচ্ছে এমএমএফ হচ্ছে ডিমান্ড বাই লোড, মানে লোড যে পরিমাণ ডিমান্ড করবে কি, ডিমান্ড বাই লোড, মানে লোড যে পরিমাণ এমএমএফ দিচ্ছে আমাকে ঠিক এই দিক থেকে ঠিক সেম পরিমাণ কি এমএমএফ দেওয়া লাগবে। আর এটা হচ্ছে টোটাল এমএমএফ যে পরিমাণ সে সোর্স থেকে এমএমএফ নেবে আর কি। এটা বুঝুন কিনা ভালো করে দেখেন, এটা নিয়ে অনেকের কনফিউশন থাকতে পারে, আমি একটু বলি। দেখো এই এমএমএফটা শুধু কি সেট আপ করার জন্য, তাহলে ফ্লাক্স সেট আপ করবে কি I1 দিয়ে না I0 দিয়ে, শুধু I0 দিয়ে। তাহলে সে নিচ্ছে I1 এবং আছে টার্ন N1, তাহলে N1 × I1 হচ্ছে এর কি পরিমাণ এমএমএফ প্রডিউস করবে, ওই এমএমএফ দিয়ে এমএমএফ এর একটা অংশ কি তৈরি করবে, ফ্লাক্স তৈরি করবে। তাহলে ফ্লাক্স সেট আপ করতে কতটুকু এমএমএফ ব্যবহার করা হচ্ছে, টার্ন ইনটু ওই কারেন্ট N1 × I0, কারণ I0 এর জন্য তো I0 তৈরি হচ্ছে। তাহলে ফ্লাক্স সেট আপ করার জন্য এমএমএফ হবে N1 × I0, আর একে ব্যালেন্স করার জন্য সে উল্টা দিক কী দেবে, এমএমএফ দিবে। সেটা কথা বলো, একই টার্ন না, সে কতটুকু দিবে, লোড যে পরিমাণ, লোডের টার্ন ইনটু I2। তাহলে এ যে পরিমাণ ফ্লাক্স দিক থেকে দেবে এমএমএফ দেবে, আমার এই পরিমাণে এই দিক থেকে দেওয়া লাগবে। তাহলে দিচ্ছে N2 I2, তাহলে আমার এই দিক থেকে দেওয়া লাগবে N2 I2, তাহলে সে N2 I2। বুঝতে পারছেন নাকি বোঝেন না? ঠিক আছে, মাইন্ড করছেন নাকি আপনারা, বুঝতে পারছেন নাকি? তাহলে প্রাইমারির যে এমএমএফ সেটা দুইটা কাজে ব্যয় হবে, একটা হচ্ছে ফ্লাক্স সেট আপ করার জন্য এবং লোড থেকে যে পরিমাণ সে এমএমএফ দরকার ঠিক সে পরিমাণ এমএমএফ দেবে আর কি। বুঝতে পারছেন কি কষ্ট হয়ে গেছে নাকি আপনাদের? নেন এরপর থেকে শুধু ম্যাথমেটিক্যাল টার্ম, বুঝতে পারেন, ভয় পাওয়ার কিচ্ছু নেই, আপনারা ভয় পাবেন কেন, আমি তো আছি নাকি। দেখেন তাহলে আমরা কি বললাম, N1 I1 ইকুয়াল কি বললাম বলেন, N1 I0 প্লাস N2 I2। মাইন্ড করলেন? বসবা? হ্যাঁ, তাহলে তুমি এদিকে আসতে পারো, না থাক লাগবে না, পারবে, বসতে পারবে, অনেকক্ষণ দাঁড়ায় আছে, 1 ঘন্টার মতো। নেন তাহলে N1 I1 ইকুয়াল টু কত, N1 I0 ইকুয়াল টু কত, N2 I2, তাই না? কিন্তু এইগুলো কিন্তু ভেক্টর, আমি বারবার বলছি এগুলো কিন্তু ভেক্টর। I1 একটা ভেক্টর, I0 একটা ভেক্টর, I2 একটা ভেক্টর, তাই কি না? ভেক্টর সে টার্ন কিন্তু নাম্বার, এই টার্ন কিন্তু স্কেলার, এই কিন্তু ভেক্টর নেই। তাহলে N1 I1 ভেক্টর, I0 ভেক্টর, I2 ভেক্টর, কারণ এগুলো তো মানে I0 I1 প্রতি মুহূর্তে দিক পরিবর্তন হচ্ছে না,
I1 I2 I1 I2, তাহলে সব ভেক্টর। এখন দেখেন এখানে কাজ করতে পারি, এখানে আমরা I1 রাখতে পারি, পারি কি না? ইকুয়াল টু n1, তাহলে কি সবার ভাগ করে দিতে পারি? তাহলে শুধু কি থাকে বলেন? প্লাস কত বলেন? n2 বাই কত হবে? n2 ডিভাইড বাই কত বলেন? n1, আর কত থাকবে বলেন? I2 ভেক্টর, তাই কি না? তাহলে আমরা ওই যে মনে পড়ে প্রথম ক্লাসে এর সংখ্যা কি বলছিলাম? যে কোনো কিছু হতে পারে, প্রাইমারি বাই সেকেন্ডারি, সেকেন্ডারি বাই প্রাইমারি। নর্মালি কি করা হয়? প্রাইমারি বাই সেকেন্ডারি। নর্মালি ধরে নিলাম যে এর মান কত? n1 বাই n2, বুঝতে পারছেন? তাহলে এখানে কি থাকলো বলেন? I1 ভেক্টর ইকুয়াল টু কি থাকলো বলেন? I0 ভেক্টর প্লাস এইটা মানে কত বলেন তো? এ না, 1 বাই এ, কারণ এখানে n2 বাই n1 আর এখানে কি n1 বাই কি n2, তাহলে 1 বাই এ না, তা আমি বোঝা নাই। তাহলে I2 ভেক্টর বাই কত বলতে পারি? এ বলতে পারি? তা আমি বোঝা নাই নাকি? তাহলে I1 ভেক্টর ইকুয়াল টু কি বলতে পারি বলো? I0 ভেক্টর প্লাস কি বলতে পারি বলো? I2 ভেক্টর ডিভাইডেড বাই কত বলতে পারি? এ। এটা কয় নাম্বার বলেন? 2 নাম্বার। কয় নাম্বার? 1 নাম্বার লিখলাম, কই বলেন? এই যে IC ইকুয়াল টু, হ্যাঁ, I0 ইকুয়াল টু IC প্লাস I1, একসাথে কিন্তু অনেক টাফ। হ্যাঁ, এত কিছু পড়া মনে রাখা জানা তো ব্যাপার না। নেন বলেন, এটা কি ইকুয়েশন বলেন? লুপ ইকুয়েশন নাকি সেল ইকুয়েশন? কি ইকুয়েশন বলেন? কি দেখে বুঝলেন? কারেন্ট ছাড়া কিছু নেই, ঠিক আছে? এবার আসুন, এবার ইনপুট লুপ একটা ইকুয়েশন দেবো। নেন, আমাদের কাজ এইবার শুধু ধূপধাপ করে শুধু ইকুয়েশন লিখবো। থিওরি আলোচনা করাটা টাফ, আর ইকুয়েশন তো একদম চোখের সামনে ভাসে। ইকুয়েশন নাও, ইনপুট লুপে ইকুয়েশন দাও। এটা ইনপুট লুপ না? এই ভোল্টেজটাকে আমরা বলতেছি V1। কি বললাম বলেন? V1। তাহলে এখানে আমরা লুপ দিলে পারবো না? আমরা V1 ইকুয়াল টু কি বলতে পারি? এর ড্রপ প্লাস কি এই ভোল্টেজ বলতে পারি, কারণ এই ভোল্টেজ দুই ভাগে ভাগ হচ্ছে। এই শেষে বোঝো নাই, এই ভোল্টেজ কয় ভাগে ভাগ হচ্ছে? তাহলে আমরা বলতে পারি V1 ইকুয়াল টু, আমরা কীরকম বলতে পারি যে I1 ইন্টু R1 প্লাস জে অফ X1 প্লাস E1, বলতে পারি কিনা? ওই V1 ইকুয়াল টু এর ড্রপ, এর ড্রপ মানে কি R1 প্লাস জে অফ X1 ইন্টু I1 প্লাস কত হবে? E1, বলতে পারি কিনা? এরা সবাই কিন্তু ভেক্টর, ভোল্টেজ ভেক্টর, কারেন্ট ভেক্টর, তাই কি না? ভোল্টেজ ভেক্টর ভেক্টর, বুঝতে পারছেন? এরকম এটা কয় নাম্বার ইকুয়েশন বলেন? 3 নাম্বার ইকুয়েশন, ঠিক আছে? এবার আউটপুট লুপ ইকুয়েশন মার চালান। এগুলো কঠিন কাজ বলেন? হৃদয় কি এখন আসে নাই নাকি চলে গেল? লেট হয়? আচ্ছা নেন, তাহলে এবার আসেন, দেখেন আপনি ইনপুট লুপে চালালেন কেভিএল, এবার কোন লুপে চালাবেন বলেন? আউটপুট লুপে কেভিএল দেন, তাহলে কী হবে বলেন? লোডের অ্যাক্রসে ভোল্টেজকে আমরা কী বলি? V2। তাহলে E2 ইকুয়াল টু কী বলতে পারি? এর ড্রপ প্লাস কি এর ড্রপ, বলতে পারি কিনা বলেন? মাইন্ড করলেন নাকি? নাকি মাইন্ড করলেও কিছু করা নেই। নেন E2 ইকুয়াল টু আমরা কী বলতে পারি বলেন? V2 প্লাস I2 প্লাস I2 আগে লেখো, I2 প্লাস R2 প্লাস জে অফ কত X2 প্লাস কত হবে বলেন? আমার মাথায় কাজ করতেছে না, নাও V2, ঠিক আছে? এবার তাহলে কী বলতে পারি বলেন? এটাকে একটু প্রসেস করতে হবে না, 4 নাম্বার না, এটাকে একটু প্রসেস করবো। এটাকে আমরা এই জিনিসটার উভয় পক্ষে আমরা কী দ্বারা গুণ করবো? এ দ্বারা গুণ করবো। কী দ্বারা গুণ করবো? এ মিনস n1 বাই n2, টার্ন রেশিও, তাই কি না? তাহলে E2 এবং সবাই এরা কিন্তু ভেক্টর, কারেন্ট এবং ভোল্টেজ সবই কি ভেক্টর। কেন? কারণ এগুলো বারবার দিক কী হবে? পরিবর্তন হবে না। কিন্তু ডিসির ক্ষেত্রে তুমি কি বলতে পারবে না? ডিসি কারেন্টকে তুমি ভেক্টর বলতে পারবে না। ডিসি কারেন্ট শুধু কি আছে বলেন? মান আছে, দিক নাই। এসির কি আছে? মানও আছে, এই জন্য ভেক্টর এসি। বুঝেন নাই নাকি? তাহলে E2, এবার সেটা কি বলেন? I2, এখানে হবে R2 প্লাস জে অফ X2 প্লাস কত হবে? V2, বুঝতে পারছেন নাকি? বোঝেন না? গেল? তো এগুলো সব ভেক্টর না? এবার দেখেন, তাহলে E2 রাখছেন ইকুয়াল টু, বুঝছেন নাকি? বোঝেন নাই? তাহলে এবার দেখুন তো একটা কাজ করতে পারি, আমরা এইখানে A স্কোয়ার দিতে পারি, এখানে I2 রাখতে পারি ডিভাইডেড বাই R2 প্লাস জে অফ X2 V2 বার। বোঝেন নাই? বোঝেন নাই? কিছুই তো করিনি আমি। এখানে একটা এ ছিল আর এখানে একটা এ আমরা বাড়তি আনলাম, তাহলে কী হবে?
এ ক্যাটাগরি শুধু থাকবে, তাই না? আর কোনো চেঞ্জ করিনি আমরা। নেন A2 রাখলাম ইকুয়াল টু কত বলেন তো, এবার I2/A আপনারা রাখেন আর A স্কোয়ার দ্বারা গুণ করেন, তাহলে কী হবে A² R2 প্লাস J অফ A² X2 প্লাস A V2 বার। দেখেন বোঝেন কিনা, যদি এটা বুঝে থাকেন তাহলে এটা কয় নাম্বার ইকুয়েশন বলেন? বিশ্বাস করেন এই 4টা ইকুয়েশন ছাড়া তোমার এই ট্রান্সফর্মার আর কোনো ইকুয়েশন নেই, বুঝতে পারছেন? দেখেন ইনপুট লুপে কেভিএল চালালাম আমরা, কোন জায়গায় লুপ চালালাম? আউটপুট লুপে কেভিএল চালালাম, তাহলে সে কেভিএল চালায় এই সেই ইনপুট লুপের ইকুয়েশন আউটপুট লুপের ইকুয়েশন, ঠিক আছে? এবং আমরা এখান থেকে একটা সিদ্ধান্তে আসছিলাম এমএমএফ ব্যালেন্সার ইকুয়েশন থেকে, এটা ক্লোজ করো কমপ্লিটলি। আমরা এমএমএফ এর ব্যালেন্সের ইকুয়েশন থেকে আমরা একটা কেসিএল ইকুয়েশন পাইলাম, তাই কি না? I1 = I0 + I2/A। আবার আমি আর একটা কেসিএল ইকুয়েশন পাইছি কোথায়? প্রথমে। তাহলে মোট ইকুয়েশন পেলাম কটা? 4টা। তাহলে এই 4টা ইকুয়েশন পুরো ট্রান্সফর্মারকে ডিফাইন করে। কোন ট্রান্সফর্মার? প্র্যাকটিক্যাল ট্রান্সফর্মারকে সে ডিফাইন করে। কটা ইকুয়েশন? 4টা। তার মানে এমন কোনো ডিজাইন যদি সে এই 4টা ইকুয়েশনকে স্যাটিসফাই করে, তাহলে বুঝতে হবে ওই ডিজাইনটা ট্রান্সফর্মারেরই ইকুইভ্যালেন্ট ডিজাইন। বুঝেন নাই নাকি কি বলছি বলেন তো? এই 4টা ইকুয়েশন কারা ডিফাইন করতেছে? একটা প্র্যাকটিক্যাল ট্রান্সফর্মারকে, সে নো লোড হোক, ফুল লোড হোক, সব লোড হোক, এই কী করতেছে? ডিজাইন করতেছে, তাই না? এই পরিমাণ সে 4টা ইকুয়েশন সে মানে মেনটেন করতেছে। তাহলে এমন একটা সিস্টেম ডিজাইন করবো যদি সেই 4টা ইকুয়েশন কী করে? হোল্ড করে, তাহলে বুঝতে হবে কি ওই ডিজাইনটা হবে কি এই ট্রান্সফর্মারের ইকুইভ্যালেন্ট। বুঝতে পারছেন? এবার আসেন দেখেন, তাহলে আমরা প্রথমে এই 4টা ইকুয়েশন দিয়ে আমরা কাজ চালাবো, ঠিক আছে? কি স্যার? ও যাক, সমস্যা না, আমি বুঝতে পারছি, আমি মানে বুঝতে পারছেন তো? তাহলে এই 4টা ইকুয়েশন আমরা এখন কাজ চালাবো, তাই তো? 4টা ইকুয়েশন কী পাইলাম আবার লিখতে হবে, নয়তো বারবার পেজ উল্টাইতে হবে না। নেন 1 নম্বর ইকুয়েশন কী পেয়েছিলাম বলেন? I0 = হ্যাঁ IM। 2 নম্বর কী বলতে পারি বলেন? I1 ভেক্টর ইকুয়াল টু কত বলেন? I0 ভেক্টর প্লাস R2 ভেক্টর ডিভাইডেড বাই A। 2 নম্বর। 3 নম্বর কী ছিল বলেন? 3 নম্বর ছিল হচ্ছে V1 ইকুয়াল টু কী ছিল? E1 আরে কী রে সর প্লাস কত বলেন? I1 ভেক্টর ইন্টু প্লাস J অফ X1। 4 নম্বর কী ছিল বলেন? A E2। তারপর কী ছিল বলেন? A V2 প্লাস I2 ভেক্টর ডিভাইডেড বাই কত? A প্লাস ইন্টু A² R2 প্লাস J অফ A² X2। কি আপনারা কি মাথা ধরে গেছে নাকি সবার? আমার কিন্তু আর কথা বলতে ইচ্ছা করতেছে না, তারপর শেষ করতে হবে এটা আর কি। নেন প্রথমে আমরা এই 3 নম্বর ইকুয়েশন আনি আমরা, তাই না? কারণ এইটাই কি লুপ? ইনপুট লুপ না? আর এটা কি লুপ বলেন? আউটপুট। তাহলে প্রথমে ইনপুট লুপ দিয়ে কাজ শুরু করি, ঠিক না? বুঝতে পারছেন নাকি বুঝে না? তাহলে এই লুপের কাজ শুরু করেন। দেখেন তো এই লুপের এখানে কী আছে বলেন? V1 আছে কি না বলেন? তাহলে এই হচ্ছে আপনার সেই এই লুপের V1 বলতে পারি, মানে সাপ্লাই। দেখেন তার সাথে কি আছে বলেন? I1 পরিমাণ কারেন্ট আছে এবং তার সাথে কি আছে? R1 প্লাস J অফ X1। তাহলে এখানে আমরা কি দেখাবো বলেন? এই সে কি দেখালাম? R1 আর আমরা কি দেখালাম এখানে? J অফ X1। সেখানে আমরা কি দিলাম বলেন? I1। বুঝতে পারছেন কিনা? তাহলে V1 = I1 × R1 প্লাস J অফ X1। আর সাথে কি আছে বলেন? E1। তাহলে আমরা এরকম বলতে পারি এরকমভাবে, তাহলে এই জায়গার অ্যাক্রস ভোল্টেজটাকে আমরা কি বলতেছি বলেন? E1। তাহলে দেখেন তো ইনপুট লুপটাকে ফিল আপ হয়েছে কিনা দেখেন। হয়েছে কন্ডিশন? V1 = E1 প্লাস কত বলেন? I1 × R1 প্লাস J অফ X1। বুঝতে পারছেন? এবার আসেন এইবার এইখানে আসেন, এটাই আসেন, এইটাই না আউটপুট লুপ পরে যান। তাহলে দেখেন তো এই I1 একটু পরে গিয়ে সামনে কয় ভাগে ভাগ হবে বলেন? 2 ভাগে। এক ভাগকে আমরা কি বলতেছি? I0। আর একটা ভাগকে আমরা কি বলছি? I2 ডিভাইডেড বাই A। তাহলে এইখানে গিয়ে কয় ভাগে ভাগ হবে বলেন? 2 ভাগে ভাগ হবে, ঠিক না? কয় ভাগে ভাগ হবে? এবং আরেকটা কথা, এইটা কি ইকুয়েশন বলেন?
লুপ ইকুয়েশন, এটা কি ইকুয়েশন? তাহলে লুপ ইকুয়েশন মনে রাখবেন অ্যাপ্লাই করা হয় কোন সার্কিটে? সিরিজ সার্কিটে। আর এই যে কেসিএল এরা কোন কোন জায়গায় ইউজ করা হয়? প্যারালাল সার্কিটে। বুঝতে পারছেন নাকি বোঝেন না? তাহলে দেখেন লুপ ইকুয়েশন কি সার্কিট? সিরিজ সার্কিট। এটা কি ইকুয়েশন? কেসিএল। তাহলে কি ইকুয়েশন আনতে হবে? প্যারালাল। তাহলে আই ওয়ান এদিক থেকে আসতেছে, এই আই ওয়ান এখানে কয় ভাগে ভাগ হবে? এক ভাগকে আমরা বলবো কি বলেন? আই নট, এই যে আই নট, ঠিক আছে। আর আরেক ভাগকে আমরা কি বলবো? আই টু বাই, এই যে সে আরেক ভাগ, এটাকে আমরা কি বলতেছি বলেন? আই টু ভেক্টর বাই কত বলেন? এ। বুঝেন নাকি বলেন? বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? তাহলে এবার আসেন, এবার দেখেন এই আই নটটাকে আবার সামনে কয় ভাগে ভাগ হবে? তাহলে আবার কি সার্কিট? প্যারালাল সার্কিট। তাহলে এই আই নট এখানে আবার কয় ভাগে ভাগ হবে বলেন? 2 ভাগে ভাগ হবে। হ্যাঁ বেটা রেজিস্টার, আমি বলছি রেজিস্টার, জানি না কি, তাই কি না? কয় ভাগে ভাগ হবে সে? 2 ভাগে। ধূপধাপ করে মারি দিলে তো হয়ে যায় আর, কিন্তু আমি ধূপধাপ করে মারবো না তো। তাহলে এই যে একটা ভাগে আমরা কি বললাম? আইসি, আরেক ভাগটাকে আমরা কি বললাম বলেন? আই এম, তাই কি না? একটা সাইজের একটা কি? আই এম। আমরা জানি না এখানে কি বসবে, ঠিক আছে, পরে হিসাব করতেছি, কারণ আমি তো আন্দাজে বসা দিলে হবে না এই জায়গায়, প্রপার ব্যাখ্যা তো লাগবে নাকি। এবার আসেন দেখেন এই আই টু বাই এ, তাই কি না? তাহলে এইটা হইছে, এইটা হইছে, এইটা শুধু বাকি থাকছে কয় নাম্বার? 4 নাম্বার। এবার আসো দেখো 4 নাম্বার কেসে বলেন এ ই টু, কেসে বলেন এ ই টু, তাই কি না? আপনি এই জায়গার ভোল্টেজটাকে, এই জায়গার ভোল্টেজকে আপনি এ ই টু বলতে পারেন কি না? হুম কি, কিন্তু কিভাবে? হ্যাঁ পাগল, ব্যাখ্যা দাও। আপনি এই জায়গার ভোল্টেজটাকে আপনি কি বলতে পারেন? এ ই টু বলতে পারেন। অবশ্যই পারেন, কেন পারেন না? দেখেন এই এখন এইটুক কি, এটা কি ট্রান্সফর্মার বলেন? এইটুক কি আইডিয়াল? এইটুক কি বলে আইডিয়াল না? কারণ এর ভিতর যা আসলে নয় আইডিয়াল সব কি করে ফেলছি। তাহলে এটা কি প্র্যাকটিক্যাল কিনা? আইডিয়াল কিনা? তাহলে আইডিয়াল যদি হয় তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারি? ই ওয়ান বাই ই টু সমান আমরা কি বলতে পারি বলেন? এন টু বলতে পারি। তাহলে এন ওয়ান বাই এন টুকে আমরা কি বলে আসছি একটু আগে? কি বলে আসছি বলেন? এ বলে আসছি টার্ন রেশিও। অতএব ই ওয়ান ইকুয়াল টু আমরা কি বলতে পারি বলেন? এ টু। মাইন্ড করলেন কিনা আপনারা? তাহলে এ ই টুকে আমরা কি বলতে পারি? ই ওয়ানকে এ টু বলতে পারি। তাহলে যে কি বলতে পারি? ই ওয়ানটাকে আমরা কি বলতে পারি বলেন? এ টু বলতে পারি। মাইন্ড করলেন মানে নাকি? বুঝতে পারছেন? তাহলে এই ভোল্টেজটা আমরা কি বলতে পারি? এ টু বলতে পারি। তাহলে এ টু পাইছি। এখন কি দেখাইতে হবে বলো? এটুকু লাগাতে হবে, তাই কি না? তাহলে আই টু বাই এ, এই কারেন্টটা কোন জায়গায় আছে? এই জায়গায় আছে। আমি আবার বলি এটা কি সার্কিট বলেন? এটা কি সার্কিট হবে? সিরিজ সার্কিট হবে না? কারণ লুপ ইকুয়েশন। তাহলে আই টু বাই এ কারেন্ট তো অলরেডি কি আছে আমার কাছে আছে, তার সাথে কি এটা লাগাই দিতে হবে। তাহলে এখানে কি থাকবে বলেন? একটা স্টার থাকবে, সেটার নাম মান কি বলেন? স্কোয়ার আর টু, তাই কি না? আর এই যেটা, তাই কি না, এটাকে আমরা কি বলতে পারি? জে অফ এ স্কোয়ার এক্স টু। পারি কি না? পারি তো নাকি? তাই এইটুক পাই গেলাম। তার সাথে কি থাকবে বলেন? এ ভি টু। তার সাথে কি থাকবে বলেন? তার মানে এই জায়গার যে ভোল্টেজ সেটাকে আমরা কি বলতে পারবো বলেন? এ ভি টু। হয়ে গেল আপনার কি মডেল? এখনো হয় নাই। দেখেন আপনি এইটা কি লুপ বলেন? এটা কি লুপ? আচ্ছা এইটা কয় নাম্বার ইকুয়েশন? 3 নাম্বার। এটা কি 3 নাম্বার ইকুয়েশন না? এটা কয় নাম্বার ইকুয়েশন থেকে আসছে? 4 নাম্বার ইকুয়েশন থেকে আসছে। এইটা আসছে এই যে এইখানে যে কেসিএল মারলাম, এটা কয় নাম্বার থেকে আসছে? 1 নাম্বার থেকে আসছে। আর এখানে যে কেসিএল মারলাম, এটা কয় নাম্বার থেকে আসছে? 2 নাম্বার থেকে। ওর না, উল্টে গেছে। এই আই নট ইকুয়াল টু আইসি প্লাস আই এম, এটা কয় নাম্বার? 1 নাম্বার থেকে। এটা কয় নাম্বার? 2 নাম্বার থেকে আসছে। এবার আসেন, আপনি যে আইসি আর আই এম দেখাবেন, নিশ্চয়ই আই নট এই যে আইসি আর আই এম 2 ভাগে ভাগ হলো, আই নট এই যে আইসি আর আই এম 2 ভাগে ভাগ হলো। তাহলে এবার নিশ্চয়ই এই আইসি তো নিশ্চয়ই কোনো না কোনো এলিমেন্টের ভেতর দিয়ে যাবে। তাহলে এখানে কি দেখাবো আর এখানে কি দেখাবো, সেটা তো একটা বিষয় নাকি? বুঝছেন নাকি বুঝেন? ক্লিয়ার তো? দেখেন তো এই আইসি, এই ব্রাঞ্চের জন্য ভোল্টেজ কত বলেন তো? এই ব্রাঞ্চের জন্য ভালো করে বোঝেন। এই ব্রাঞ্চের জন্য ভোল্টেজ কি? ই ওয়ান না? এই ব্রাঞ্চের জন্য ভোল্টেজ কি বলেন? ই ওয়ান না? এবার ভেক্টর ডায়াগ্রামে আসেন, দেখেন আইসি খোঁজেন। আইসি কই আছে? দেখেন তো এখানে আইসি কই আছে? আইসি কই আছে বলেন? এই যে হচ্ছে কি আপনার বলেন আইসি না? তাহলে ই ওয়ান আর আইসি কেমন ফেজে আছে? একই ফেজে আছে। তাহলে এই যে এর ভোল্টেজ কত বলেন?
E1 আর কারেন্ট কত বলেন আইসি। তাহলে এমন কি এলিমেন্ট আমরা এখানে লাগাইলে E1 আর আইসি একই ফেজে থাকবে? সিম্পলি রেজিস্টার। বোঝেন না নাকি? এই জন্য আমরা কি দেখাবো? গায়ের ধরে আমরা রেজিস্টার আনবো না ভাই, বলেন কি? হ্যাঁ না, কোর লস রেজিস্ট্যান্সের জন্য হয় না। এর আমি বলতেছি, দাঁড়ান, আপনি যেটা বলছেন আমি একটু পরে বলবো যে এটাকে কোর রেজিস্ট্যান্স বলা যাবে না, বুঝতে পারছেন? কোর রেজিস্ট্যান্স বলা যাবে না, আপনি যেটা বলছেন এটা বলা যাবে না, বুঝতে পারছেন নাকি? বুঝেন নাই? E1 আর আইসি, E1 আর কি একই ফেজে থাকতে হবে, এই ভোল্টেজ আর আইসি কি একই ফেজে থাকতে হবে? তাহলে এমন কোন এলিমেন্ট আছে যার জন্য এই ভোল্টেজ আর ইনফেজে থাকবে? কোন এলিমেন্ট বলেন? এই সেই রেজিস্টার। এবং ওই রেজিস্টারকে আমরা বলতেছি কি বলেন? আরসি বলতেছি, মাইন্ড করলেন। এবার আইএম আসো, দেখো এর অ্যাক্রসের ভোল্টেজ কি বলেন? E1, এইদিকে এই এটার ভোল্টেজ কি বলেন? E1। তাহলে আইএম এর অ্যাক্রসের ভোল্টেজ কি আছে? E1 আর আইএম। তাহলে খুঁজে পারি এখানে E1 আর আইএম কই? E1 এই যে, আর আইএম কই? এই যে আইএম, এই যে এইটুক কি দেখেন? আরে পোলা পান, এইটুক কি বলেন? এর কি আইএম না? তাহলে E1 থেকে আইএম কিসে আছে? ল্যাগে আছে। কত ডিগ্রি ল্যাগে আছে? তাহলে ল্যাগিং কে দেয় আমাকে? ইন্ডাকটেন্স দেয়। ইন্ডাক্টর কি দেয়? পিওর ইন্ডাক্টর কি দেয় আমাকে? 90 ডিগ্রি ল্যাগ দেয়। তাহলে আইএম এখানে কি বসে বলেন? ইন্ডাকটেন্স দেখাবেন, এটার মান হচ্ছে জে অফ এক্স এম। বুঝতে পারছেন? এই হচ্ছে আপনার, বুঝছেন নাকি? পারবেন তো ব্যাখ্যা দিতে? এরপরে এখন কথা হচ্ছে ভাই আপনি তো সব কিছু দেখালেন, আমার ট্রান্সফরমার গেল কই? আপনি তো সব কিছু দেখালেন, আমার ট্রান্সফরমার কই ভাই? ট্রান্সফরমার দেন আমার। আপনি তো ট্রান্সফরমারকে আপ করে দিচ্ছেন, তাই কি না? এইগুলো সব কি নন আইডিয়ালিটি না? এগুলো সব কি নন আইডিয়াল পার্ট? তাহলে নন আইডিয়ালগুলো আমরা এক পাশে নিয়ে আসছি, তাই কি না? সব কি করছি আমরা ধরে? দেখো এই যে সেকেন্ডারি যে রেজিস্ট্যান্স R2, দেখো এই সব কোন পাশে নিয়ে আসছি? এক পাশে নিয়ে আসছি। দেখো এদিকে এই R1 যে এক্সাম তো এটা প্রাইমারিতে ছিল, প্রাইমারিতে আছে। আবার এই R2 কোন জায়গায় ছিল? সেকেন্ডারিতে। এটা আমরা কোন পাশে নিয়ে আসছি? প্রাইমারিতে। কেন? দেখো R2কে যখন আমরা সেকেন্ডারি থেকে প্রাইমারি আনবো তখন R2 এর মান কি R2 থাকবে? ওই যে গালিবার ট্রাভেলের মতো, তাই কি না? R2 যখন এই পাশে আনবো তখন তার মান কি হয়ে যাবে? এই পাশে আনলে এই পাশের টার্ন N1 বাই কত বলেন? N2 উপর কি স্কোয়ার। তাহলে R2 ইন্টু আমরা N1 বাই N2 কে আমরা কি বলছিলাম বলেন? এ বলতেছিলাম। তাহলে সেটাকে আমরা কি বললাম? এ স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি বলতেছিলাম? এ স্কোয়ার R2। তাহলে R2 যদি এই পাশে আনি তাহলে কি হবে? এ স্কোয়ার R2। তাহলে দেখেন R2কে যদি আমরা এই পাশে আনি তাহলে কি হয়ে গেছে? এ স্কোয়ার R2। একইভাবে X2কে এই পাশে আনলে কি হবে? এ স্কোয়ার X2। তাহলে আমরা কি বলতে পারি? R1 যে অ্যাকশন আছে, R2 X2 এগুলো সব ধরে ধরে কোন পাশে আনছি বলেন? সব নিয়ে আসছি। তাহলে এই পাশে নন আইডিয়াল যা কিছু ছিল সব কিছু ধরে আমরা কোন পাশে নিয়ে গেছি? প্রাইমারিতে। তাহলে এখন এই সাইডে শুধু কি আছে? আইডিয়াল ট্রান্সফরমারটা আছে, আইডিয়াল কি ট্রান্সফরমারটা আছে, আর শুধু কি আছে? লোড আছে, আর কিছু নাই। বুঝেন নাই? ঠিক আছে, দেখেন এবার। তাহলে এইখানে শুধু তাহলে কি দেখাবো বলেন? এই সেই এটা কি ট্রান্সফরমার? প্র্যাকটিক্যাল না আইডিয়াল? আরে খবিস নাসিমরে বলতেছি তো এটা প্র্যাকটিক্যাল। আরে কি বলছিলাম, একটা প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারের প্র্যাকটিক্যাল যা কিছু আছে বা নন আইডিয়ালিটি যেগুলো সেগুলো কি করে ফেলছি? বের করে ফেলছি। তাহলে শুধু কি থাকবে? আইডিয়াল। তাহলে আইডিয়াল ট্রান্সফরমার থাকবে। তাই কি না? আর এখানে কি থাকবে বলো? এই সে কি থাকবে বলো? লোড থাকবে, তাই কি না? লোডের অ্যাক্রসে আমি কি ভোল্টেজ চাই বলেন? লোডের অ্যাক্রসে আমি কি ভোল্টেজ চাই বলেন? V2 চাই। লোডের অ্যাক্রসে আমি কী চাই বলেন? V2। তাহলে সেই V2ই পাবো। আর আপনি বলতে পারেন ভাই V2 কীভাবে পাবেন? আরে ভাই এইখানে কি V2 বলো? এ V2। আর এখানে কি আছে বলেন? V2। যদি এটা কি ট্রান্সফরমার হয়? আইডিয়াল ট্রান্সফরমার হয়। বুঝতে পারছেন নাকি? যদি এটা কি কোন ট্রান্সফরমার হয় বলেন? আইডিয়াল ট্রান্সফরমার, তাই না? যদি এটা কোন ট্রান্সফরমার হয়? আইডিয়াল ট্রান্সফরমার হয়। তাহলে এর রেশিও কত বলো? N1 ইন্টু কত? N2। দেখো এর অ্যাক্রসে V2ই পাবো আমরা। হিসাব করে দেখো এই জায়গার ভোল্টেজ বা এই জায়গার ভোল্টেজ, তাহলে এ V2 বাই কত বলো? V2। কাটাকাটি করলে ঘুরে ফিরে আমরা কি পাবো? এ পাবো। এটাই সমান কি N1 বাই কি N2। তাহলে ঠিক আছে, ওকে। তাহলে এখানে এ V2 দিলে এখানে কি এ V2 পাবো। সুতরাং লোডের আমার যে পরিমাণ ভোল্টেজ দরকার সেটা আমরা পাইছি, যে পরিমাণ আমরা সাপ্লাই দেবো সেটাও পাইছি। মাঝখানে নন এলগুলো কী করে ফেললাম? আলাদা করে ফেললাম। বুঝেন নাই? এটা হচ্ছে কি এক্স্যাক্ট মডেল আর কি, এক্স্যাক্ট ইকুইভ্যালেন্ট মডেল। এটা কি এক্স্যাক্ট ইকুইভ্যালেন্ট মডেল? তার মানে ট্রান্সফরমার থেকে যত কিছু ছিল চারটে কিছু সব ইকুয়েশন আমরা কী করে ফেলছি? বাইরে বের করে ফেলছি। বুঝতে পারছেন? এবার আসেন এগুলো পরিচয় শোনেন। এই আরসির পরিচয় শোনেন। এই আরসির পরিচয় কী বলেন?
কোর লস ইকুইভ্যালেন্ট হাইপোথেটিক্যাল রেজিস্ট্যান্স। কি বললাম? কোর লস ইকুইভ্যালেন্ট হাইপোথেটিক্যাল রেজিস্ট্যান্স। এত কিছু মনে লাগবে না, সোজা এসে আমি যেটা বলছি সেটা শোনো। হাইপোথেটিক্যাল মানে কি? তাত্ত্বিক রেজিস্ট্যান্স আর কি। হাইপোথেটিক্যাল রেজিস্ট্যান্স বুঝতে পারছেন? হাইপোথেটিক্যাল মানে যা পৃথিবীতে কি করে না, এক্সিস্ট করে না। আমরা এই আরসি বলেন কোন জায়গায় দেখতে পারবো? এই ট্রান্সফরমার আরসি কোথায় দেখতে পারবো বলেন? না, এই ট্রান্সফরমার এই রেজিস্ট্যান্স আমার কল্পনার রেজিস্ট্যান্স। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? কিন্তু ম্যাক্সিমাম লোকজন কি বলে চালায়? এই আরসি কোন জায়গার রেজিস্ট্যান্স? কোরের রেজিস্ট্যান্স, তাই কি না? কি রেজিস্ট্যান্স এটা? এটা তো ভাই কোরের রেজিস্ট্যান্স না রে ভাই। কোরের একটা জিনিস চিন্তা করে, কোরের রিল্যাক্টেন্স চিন্তা করা হবে। কোরের কি চিন্তা করা হবে? রিল্যাক্টেন্স চিন্তা করা হবে, কিন্তু কোরের তো রেজিস্ট্যান্স চিন্তা করা হবে না। রেজিস্ট্যান্স দেখো কি আজগুবি চিন্তা করো একটু। তার মানে যদি এটা কোরের রেজিস্ট্যান্স হয়, তাহলে যদি কোরের ভিতর দিয়ে লস হইতে হয়, তাহলে কোরের ভিতর দিয়ে কি ফ্লো করা লাগবে? কারেন্ট ফ্লো করা লাগবে। কারণ কোরের ভিতর দিয়ে আইসি পরিমাণ কারেন্ট ফ্লো করবে এবং কোরের রেজিস্ট্যান্সের বিরুদ্ধে কারেন্ট ফ্লো করবে, তখনই কোর লস হবে। কিন্তু আমরা কি ট্রান্সফরমার কি কোরের বিরুদ্ধে কারেন্ট ফ্লো করাই? না, কোরের বিরুদ্ধে কারেন্ট ফ্লো করাই? কারেন্ট ফ্লো করাই না। তাহলে কোরের রেজিস্ট্যান্স আমরা কেন কনসিডার করবো? বুঝতে পারছেন নাকি? এটা একদম কাল্পনিক একটা জিনিস। আমাদের আইসি রে কাল্পনিক না? আইসি কি কাল্পনিক না? কথা বোঝে না। এই যে আইনট ছিল, এই আইনটের একটা অংশকে কোরের ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে, এখানে কল্পনা করছিলাম না? আইনট দুইটা কাজে ব্যবহার করা হয়। একটা হচ্ছে কোর লস কম্পোনেন্টকে কি করার, কম্পেনসেট করার জন্য, আর কি ফ্লাক্স সেট আপ করার জন্য। তাহলে সেই আইনট একটা হচ্ছে আইসি, একটা কি আইএম। একজন হচ্ছে কোর লস কম্পেনসেট করবে, একজন কি ম্যাগনেটাইজিং কারেন্ট দেবে। এই কারেন্ট কি আসলেই এক্সিস্ট করে? এক্সিস্ট করে না। এই রেজিস্ট্যান্স আসলে কি এক্সিস্ট করে? করে না। এটাকে ভুলেও কি বলা যাবে না, কোরের রেজিস্ট্যান্স বলা যাবে না। কারণ কোরের ভিতর তো কারেন্ট ফ্লো হচ্ছে না রে ভাই। তাহলে সুতরাং এটাকে বলা যাবে না। কিন্তু আমরা কি শিখে আসছি বলেন? ওই নাসিমের মতো ব্যাখ্যা, কোর রেজিস্ট্যান্স, এটা কি বলা যাবে? বলা যাবে না। এই ব্যাখ্যাগুলো আর কি আমরা শুনছি ডিপ্লোমা থাকতে, বুঝতে পারছো? কিন্তু এগুলো তো না রে ভাই, এগুলো তো আমার কল্পনা। আই নট কল্পনা, আইসি কল্পনা, আইএম কল্পনা, এগুলো সবই আমার কাল্পনিক। বুঝতে পারছো? আমি কি কোর রেজিস্ট্যান্স বলছি ওই আগের ভিডিওতে? কি বলে সি জানি না আমি, তবে আমার যতদূর মনে পড়ে আমি জানি না, আমি দেখতে হবে কি। তবে এটা কিন্তু কোর রেজিস্ট্যান্স বলা যাবে না, কারণ এই কারেন্ট আসলে কি কোরের ভিতরে যাচ্ছে না। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? এবার আসেন দেখেন এক্সএম এর পরিচয় কি। এক্সএম এর পরিচয় হচ্ছে মিউচুয়াল ফ্লাক্স জেনারেটিং হাইপোথেটিক্যাল রিঅ্যাক্ট্যান্স। এটা তো রিঅ্যাক্ট্যান্স আকারে বলতে হবে, তাই না? যেহেতু ইন্ডাক্টর আছে তাহলে এর বদলটাকে আমরা কি রিঅ্যাক্ট্যান্সই বলতে হবে। কিচ্ছু করে না, রিঅ্যাক্ট্যান্স, ঠিক আছে? এবং সংক্ষেপে এটাকে বলা হয় ম্যাগনেটাইজিং রিঅ্যাক্ট্যান্সও বলে অনেক সময়। কি বলা হয় বলেন? এটাকে অনেক সময় ম্যাগনেটাইজিং রিঅ্যাক্ট্যান্সও বলে। এটা কোত্থেকে পাবো? এটা কি এক্সিস্ট করে? আচ্ছা, এই এক্সএম কি এক্সিস্ট করে? করে না। এই এক্স1 কি এক্সিস্ট করে? করে না। কালকে আমরা বলছিলাম এই এক্স1 এর পরিচয় কি। এই আমরা ইন্ডাকট্যান্স এ কোত্থেকে আসছিল মনে পড়ে? এগুলো তো সব প্র্যাকটিক্যাল ওয়াইন্ডিং নাকি? তাহলে কি রেজিস্ট্যান্স আছে, তাই কি না? আবার যেহেতু প্র্যাকটিক্যাল ওয়াইন্ডিং, যেহেতু প্র্যাকটিক্যাল কোর, সেহেতু এখানে যে ফ্লাক্স প্রডিউস করবে, এই সব ফ্লাক্স কিসে পরিণত হতে পারবে না? লিঙ্কেজ ফ্লাক্সে পরিণত হতে পারবে না। কিছু পরিমাণ কী হবে? লিকেজ, আর কিছু পরিমাণ কি? লিঙ্কেজ। তাহলে ওই লিকেজগুলোকে আমরা কই দেখাইছিলাম? লিকেজগুলোকে বাইরে বের করে আনছি। লিকেজ এই নন আইডিয়াল যে লিকেজটাকে তো বাইরে বের করে আনি, তাহলে এখন যেটুকু আছে এটা কমপ্লিটলি কী করবে? লিঙ্কেজ করবে। বুঝেন না কি? এগুলো প্রচুর ব্যাখ্যা দিয়েছে ভাই। আর কি ওয়াইন্ডিংয়ের রেজিস্ট্যান্স সেকশনটা কি? ওই যেটুকু অংশ, যে এই জায়গায় যতটুকু ইন্ডাকট্যান্স তোমার লিকেজ ফ্লাক্স প্রডিউস করছে, সেইটুকু ইন্ডাকট্যান্সকে আমরা এখানে দেখাইছি, ঠিক আছে? আর বাকিটুকু কী করবে? লিঙ্কেজ দিতে হবে। তাহলে এখন লিকেজ দেখাইছি, তাহলে লিঙ্কেজও কী করা লাগবে? দেখানো লাগবে। কারণ এটা তো দুইটা পার্ট, একটা কি লিকেজ দেবে, আরেকজন কি দেবে? লিঙ্কেজ দেবে। তাহলে লিকেজ আমরা দেখালাম, তাহলে এখন কি দেখবো? লিঙ্কেজ দেখাইতে হবে। তাহলে লিঙ্কেজ ইন্ডাকট্যান্স যেটুকু বাকি ছিল সেটা হচ্ছে এই যে লিঙ্কেজ ইন্ডাকট্যান্স। এই যে লিঙ্কেজ, এই কী করবে? শুধু লিঙ্কেজ ফ্লাক্স প্রডিউস করবে। এই যে লিখছি মিউচুয়াল ফ্লাক্স জেনারেটিং, শুধু কি ফ্লাক্স প্রডিউস করবে? সে মিউচুয়াল ফ্লাক্স বা লিঙ্কেজ ফ্লাক্স। সে মিউচুয়াল ফ্লাক্স মনে থাকবে না মানে কি? ভিডিও বানাচ্ছি কি জন্য? তাহলে সে কি লিঙ্কেজ ফ্লাক্স প্রডিউস করবে হাইপোথেটিক্যাল রিঅ্যাক্ট্যান্স। এই দুটো মিলায়ে, এই দুটো কম্বিনেশন করে কিন্তু আমরা
এই কয়েলের মোটামুটি ইন্ডাকটেন্স আছে, কারণ এই ইন্ডাকটেন্স দুইটা ভাগে ভাগ করে ফেলতেছি আমরা, এক ভাগ কি লিঙ্কেজের জন্য, আরেক ভাগ কি লিকেজের জন্য। বুঝতে পেরেছেন? নেন এবার আসেন দেখেন, দেন আমি আরও কিছু উল্টাপাল্টা কোশ্চেন করবানি নিজেই, ওই যে কী কোশ্চেনের অ্যান্সার পাইনি সেটা একটু বলবানি। হ্যাঁ নেন এবার প্রায় আমরা চলে আসছি, বুঝছেন? আর দুইটা জিনিস করলে খতম, টাটা বাই বাই। এবার আসেন দেখেন, এবার এটা কি এক্স্যাক্ট, এক্স্যাক্ট মডেল, ঠিক আছে? নেও 2 ঘন্টা হবে আর কি। এক্স্যাক্ট এটা কি মডেল? এক্স্যাক্ট মডেল। এবার আসবে অ্যাপ্রক্সিমেট মডেল। বুঝতে পারছেন? মাইন্ড করবেন আপনারা, ঠিক আছে? দেখেন এখন আই নট, দেখেন এর ব্যাখ্যাও কতভাবে মানে বিকৃত করে আর কি, ঠিক আছে? বিকৃত ব্যাখ্যাকে শোনেন আগে। আই নটের মানে কত পার্সেন্ট? 2 থেকে 5% অফ ফুল লোড কারেন্ট। ফুল লোড কারেন্টে কত পার্সেন্ট? 2 থেকে 5%। তার মানে এইটুকু আপনি শিওর থাকেন, আপনি যদি 100 টাকা ইনকাম করেন তাহলে তার ভিতরে নো লোড কারেন্ট কয় টাকা? 2 টাকা আর 5 টাকা। তার মানে আপনি কোনো প্রকার কর্মকাণ্ড ছাড়াও কয় টাকা ইনকাম করেন? 2 টাকা 5 টাকা ইনকাম করেন। যদি সে ফুল লোড কারেন্টের মানে 100 অ্যাম্পিয়ার, তাহলে এর মাত্র কত অ্যাম্পিয়ার? নো লোড কারেন্ট কত অ্যাম্পিয়ার? 2 থেকে 5 অ্যাম্পিয়ার। বুঝেন এসে সাহেব? তাহলে আই নট কারেন্টের মানটা কি এমনিই কম না? কেমন কম? এমনিই কম। এবার আসেন দেখেন তো, আই নট R1 প্লাস জে অফ X1, এই ড্রপটা, এই ব্যাখ্যাটা আমি কতবার দিছি আর কি, ক্যান বি নেগলেক্টেড, ঠিক না নাসিম? দেখছো না এই ব্যাখ্যাটা কতবার দিছি আমি, ঠিক আছে নাকি? তাহলে এবার আসেন দেখেন, প্রথম কথা হচ্ছে ভাই আই নটের মান কেমন? কম। মানতে কষ্ট হয়, বলে বললাম আই নটের মান কেমন? খুবই কম। আচ্ছা R1 এর মান কেমন? R1 কি? R1 এর পরিচয় কি বলেন? প্রাইমারি ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স। R1 এর পরিচয় কি বলেন? এই যে R1 প্রাইমারি ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স। আর আপনি কি প্রাইমারি ওয়াইন্ডিং রেজিস্ট্যান্সের মান কি কম রাখতে চান না বেশি রাখতে চান? কারণ ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স যত কম হবে লস তত কি হবে? সুতরাং আপনি কি চান? R1 এর মান কি রাখতে চান? কম রাখতে চান। তাহলে R1 এর মানও কেমন বলেন? কম, ঠিক আছে? এবার আসেন X1, X1টা কি বলেন? লিকেজ রিঅ্যাক্ট্যান্স। কি রিঅ্যাক্ট্যান্স? প্রাইমারি লিকেজ রিঅ্যাক্ট্যান্স। আপনি লিকেজের পরিমাণ কম রাখতে চান বেশি রাখতে চান? কম রাখতে চান। তাহলে কমের সাথে কম যোগ মান কেমন হবে? কম। তার সাথে আরও কম গুণ হবে, তার মানে টোটাল মান কেমন হবে? কম। সুতরাং এই জিনিসটা আমরা কি করতে পারি? নেগলেক্ট করতে পারি। বুঝেন নাই? পারি তো নাকি? এবার আসেন দেখেন তো, এই যে আইয়ন ছিল, এই আইয়নের কয়টা পার্ট ছিল বলেন তো এর ভিতরে? 2টা পার্ট ছিল। কি কি বলেন? আই নট আর কি I2/A। মনে পড়ে শুরুতে আই নট ছিল, লোড যখন আসলো তখন কি নিল? আই1 নিল, তাই কি না? কি নিল বলেন? লোড যখন নিল তখন কি নিল? আই1 নিল। এই আই1 এর ভেতর কি ছিল? আই নটও ছিল, আবার ও যে ডিমান্ড করছিল সেটাও কি ছিল। তার মানে এই আইয়নের ভিতর একটা পার্ট ছিল কি আই নট, আর একটা পার্ট ছিল কি বলেন? I2/A। I2/A এর মানটা বেশ ভালোই বড় আর কি, ওইটা নিয়ে কোনো সমস্যা নেই। তার মানে এই I1 এখানে যে ড্রপ হচ্ছে, এখানে 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 কি হচ্ছে বলো? ড্রপ হচ্ছে না? তাহলে এই ড্রপের জন্য কে ভূমিকা রাখতেছে? আই নটও ভূমিকা রাখতেছে, আবার কি I2/Aও কি রাখতেছে? ভূমিকা রাখতেছে না? কথা বুঝেন নাই? ভালো করে দেখেন। বুঝতে চান নাকি বুঝেন নাই? এই আয়নের ভিতর কজন আছে? 2জন আছে, আই নট আর কি I2/A। তো সামনে কিস্তির মধ্যে আই নট আর I2/A আছে, ঠিক আছে? তাহলে এখন আই নটের মান কেমন? তার মানে এখানে যে ড্রপ হবে সেটা কয়টা কারণে ড্রপ হবে? এইদিকে খেয়াল করো, কয়টা কারণে ড্রপ হবে বলো? 2টা কারণে ড্রপ হবে। আই নটের কারণে ড্রপ হবে, আবার I2/A এর কারণে কি হবে? ড্রপ হবে, তাই কি না? কিন্তু আই নটের কারণে যে ড্রপ হবে সেটাকে আমরা কি করতে পারতেছিলাম? আই নট ইন্টু, দেখো যে আই নট ইন্টু R1 প্লাস জে অফ Xn। R1 এর মান কম, জে অফ X1 এর মান কম, এবং আই নটের মানও কি কম। তাহলে আই নটের যারা যে ড্রপ হবে সেটা আমরা কী করতে পারতেছি? নেগলেক্ট করতে পারতেছি। কিন্তু I2/A এর কারণে যে কি হবে? ড্রপ হবে, সেটা কি করা যাবে না? নট নেগলেক্টেড। কারণ সেটার মানটা কেমন? বড়। কারণ I2/A এর নিজের মানটা কেমন? বড়। তাহলে এর ড্রপকে আমরা কী করতে পারি? নেগলেক্ট করতে পারি। কিন্তু এর ড্রপকে আমরা কী করতে পারবো না? করতে পারবো না। তাহলে একটা কাজ করো তো, যদি এরকম ঘটনা ঘটে তাহলে এই জিনিসটাকে ধরে আমরা কোন জায়গায় দিতে পারি? সামনে দিতে পারি। ভালো করে বুঝলাম? আই নটের কারণে যে ড্রপ হবে, এইটুকুর ভিতরে যে আই নটের ড্রপ হবে না, তাহলে আই নটের ড্রপটাকে আমরা কী করতে পারি? নেগলেক্ট করতে পারি। কী করতে পারি বলো? তাহলে নেগলেক্ট করবো কীভাবে? কারণ এর ভেতর তো 2জনই আছে। তাহলে কী করতে পারি? এইটাকে, কারণ এর ভিতর শুধু কার ড্রপ কনসিডার করবো, কারণ I2/A এর কনসিডার করবো না। তাহলে I2/A কারেন্ট কোন জায়গায় আছে? এই জায়গার কারেন্টটাকে আমরা কি আছে? I2/A কারেন্ট আছে। তাহলে এইটুকু ধরে নিয়ে আমরা এই জায়গায় বসাই দিই,
এটাকে ধরে নিয়ে শুধু কি এই জায়গায় বসাই দিই, তাহলে ওর ভিতরে তখন শুধু কোন কারেন্টই যাবে, I2/A কারেন্টই যাবে, তখন I2/A এর জন্যই কি হবে, ড্রপ হবে। আর I0 তো আগেই চলে যাচ্ছে এই পথ দিয়ে, তাহলে I0 এর জন্য কোনো কি হবে না, ড্রপ হবে না। বোঝেন নাই নাকি? শিশির বোঝো নাই? সাইফুল, হৃদয়, চয়ন বুঝছো? মানে আমি চাচ্ছি না যে I0 কারণে ড্রপটা দেখাইতে, কারণ এটাকে একেবারে নেগলেক্ট। তাহলে I0কে আমি বাদ দেবো। তাহলে I0কে বাদ দেওয়ার উপায় কি? এটাকে ধরে জায়গা পাঠিয়ে দাও। তাহলে এখানে শুধু কি কারেন্ট আছে, I2/A। তাহলে এর ভিতর শুধু ড্রপ হবে কার জন্য, I2/A এর জন্য। আর I0 তো আগেই পার হয়ে যাচ্ছে। তোমার খারাপ লাগলে চলে যাও। খারাপ লাগছে নাকি এইখানে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা খারাপ লাগলে চলে যেতে পারো, নাও। আর I0 তো আগেই কি হয়ে যাবে, 5 হয়ে যাবে। তাহলে I0 এর জন্য এখানে ড্রপ পাবো না। এটাই অ্যাপ্রক্সিমেশন। এটা কি ধরা না, তো অ্যাপ্রক্সিমেট করলাম, কাছাকাছি মান নিলাম যে এটা আসলে কি মানে এরকম করা যায় আর কি, এটা অ্যাপ্রক্সিমেট, বুঝতে পারছেন? কাছাকাছি মান না। তাহলে এখন কি করতে পারি বলেন আমরা? এই যে এই কারেন্টটাকে আমরা কি বলছিলাম, I2/A বলতেছিলাম। তাহলে ওইখানে কি দেখাবো বলেন, R1 আর কত দেখাবো বলেন, J(x1)। এখানে কি দেখাবো বলেন, R2, না A²R2, মনে পড়ে? শুধু R2 না, R2 তো এই পেশে নিয়ে আসছি, সব আমরা কি ধরে এই পেশে নিয়ে আসছিলাম না? এই সব কিছুকে ধরে আমরা এই পেশে নিয়ে আসছি। তাহলে A²R2 J(A²x2), J(A²x2), আর এই পাশে কি ছিল বলো? আইডিয়াল ট্রান্সফরমার পার্টটুকু ছিল। আমি তো আপনি বসাইতে পারছি না, যে ভালো করে আঁকাবো। স্কেলের মতোই হয়, কিন্তু এ তো আমি তো বসাইতে পারতেছি না। ঠিক আছে, তাহলে এই যে এখন এই যে R1 আর J(x1) দ্বারা শুধু কি আছে, I2/A ড্রপই হবে। আর এইখান থেকে কি চলে যাবে বলো, I0। তাহলে I0 এর ড্রপ তার ভিতর যাচ্ছে না। তাহলে অ্যাপ্রক্সিমেশন করলাম আমরা এখান থেকে। তাহলে এই বরাবর কি থাকে বলো, সেই এটাকে বলি RC, এটাকে বলি কি J(xm), এই কারেন্টটাকে আমরা কি বলি IC, এই কারেন্টটাকে আমরা কি বলি IM, এবং এটা হচ্ছে কি এই যে সেইটা। এবং এইখানে কি আছে বলো, V1, এখানে আছে কি বলো AV2, আর এখানে কি আছে বলো V2, এরকম তাই কি না? এর হচ্ছে ফার্স্ট অ্যাপ্রক্সিমেট মডেল, বুঝতে পারছেন? ফার্স্ট অ্যাপ্রক্সিমেট মডেল। এবার আসেন সেকেন্ড অ্যাপ্রক্সিমেট মডেল কোনটা বলেন? এখন এই R1 আর এই R1 কি, এই দুটো কি রেজিস্ট্যান্স সিরিজ আছে না? তাহলে এই দুটোকে যোগ করে একটা বানাতে পারি, আর রিঅ্যাক্ট্যান্স যোগ করে একটা বানাতে পারি। তাহলে কি হতে পারে তখন, রেজিস্ট্যান্স কয়টা হবে বলো? সেটাকে বললাম R ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। রিঅ্যাক্ট্যান্স কত হবে বলো? সেটাকে আমরা বললাম X ইকুইভ্যালেন্ট, বুঝতে পারছেন? এটা কি হবে, বুঝতে পারছেন নাকি বুঝেন না? এটা কি বলেন AV2, এটা কি বলেন V2, তাহলে এটা কি বলেন RC, এটা কি বলেন J(xm), এই কারেন্টটাকে বলবো কি IM, এই কারেন্টটাকে বলবো কি, এই কারেন্টটাকে আমরা কি বলবো I0, এটাকে আমরা কি বলতে পারি বলেন V1, ঠিক আছে। তাহলে এটা আঁকা অ্যাপ্রক্সিমেট মডেল, যদি মডেল বলে অ্যাপ্রক্সিমেট মডেল আঁকাও, তাহলে কোনটা দেখাবেন বলেন? এই দুটোর একটা দেখাইলেই হবে, বুঝতে পারছেন? এই দুটোর একটা এক্স্যাক্ট বলে তাহলে দেখাবেন কোনটা, এইটা। অ্যাপ্রক্সিমেট বললে কোনটা, এইটা। অনেক বইতে কিছু বই সাম বইতে কি করছে ওরা, এইটারও কি করছে উঠাই দিছে, হ্যাঁ এটা পুরোটা উঠাই দিছে। কিছু বইতে আপনার যেটা করছে I0 এর মান যেহেতু কি কম না, মাত্র 2 থেকে 5%, তাহলে এর ড্রপটা কি করছে তারা বাদ দিছে। কিন্তু আমরা এটা করবো না, বুঝতে পারছেন? আমি আপনাদের জাস্ট দেখার জন্য বলতেছি, কিন্তু এগুলো আমরা কি করবো না বলেন, আমরা করবো না। কোনটা? এই যে অ্যাপ্রক্সিমেটলি, তখন তো ওখানে ওরা যে যারা কোচিং এ শিখাইছে চারটা সার্কিট অ্যাটাচ করতে হবে। না অ্যাপ্রক্সিমেট একটাই, ঠিক আছে। এই যে সেই V1, এটা কি বলেন
আর ইকুইভ্যালেন্ট, এটা কি বলেন ইকুইভ্যালেন্ট, এখানে কি আছে বলেন এভি টু, এখানে আছে কত বলেন ভি2, অনেক বইতে আছে, ঠিক আছে, কিন্তু আমরা এটা কী করবো না, আঁকাবো না, আমরা অ্যাপ্রক্সিমেটলি এইটাই আঁকাবো, বুঝতে পারছেন? তাহলে এই আর ইকুইভ্যালেন্টের মানটা কি r1 প্লাস এ স্কোয়ার r2, বুঝতে পারছেন? তাহলে r1 প্লাস এ স্কোয়ার কত বলে r2, এটা কত বলে জে অফ x1 প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু x2, পারবো কি না? বুঝতে পেরেছেন? তাহলে এই সেই আর ইকুইভ্যালেন্টের পরিচয় দিয়ে দিলাম, আমাকে এক্স ইকুইভ্যালেন্টের আমরা পরিচয় দিলাম, বুঝতে পারছেন? ঠিক আছে, এটা হচ্ছে এক্স্যাক্ট, এটা হচ্ছে কি বলেন অ্যাপ্রক্সিমেট, ঠিক আছে? এই হচ্ছে আপনাদের ইলেকট্রিক্যাল মডেল, বুঝতে পেরেছেন? আচ্ছা, কথা হচ্ছে ভাই অ্যাপ্রক্সিমেটের দরকার হলো কেন? অ্যাপ্রক্সিমেট মডেল হলো দরকার হলো কেন, তাই কি না? কারণ আমার এক্স্যাক্ট মডেল দিয়ে এই কারেন্টটা বের করা খুব টাফ হয়ে যায়, তাই না? কেন? কারণ আমি তো এই জায়গার ভোল্টেজ জানি না, এই জায়গার ভোল্টেজ জানি না, কিন্তু অ্যাপ্রক্সিমেট করে যদি আমরা এটাকে এই পাশে নিয়ে আসতেছি, এইটাকে আপনি এই পাশে নিয়ে আসতেছি, তাহলে আমরা আই নট কারেন্টটা ইজিলি পাবো, তাই কি না? ইজিলি পাওয়া যাচ্ছে। এবং অ্যানালাইসিস করতে সুবিধা হবে, কিন্তু ক্যালকুলেশন করতে গেলে এটাই বেশ বেগ পাইতে হয়। এই জন্য আমরা কোনটায় যাবো, আমরা অ্যাপ্রক্সিমেট ডিজাইন করা হয়, যাতে আমরা ক্যালকুলেশন বিভিন্ন পারফরমেন্স ডিজাইন করতে গেলে আমাদের কী লাগে, মোটামুটি হেল্প আমাকে করতে পারে, ঠিক আছে? আচ্ছা, আমি ওই যে তুমি বললা না যে আসলে আর কি কোশ্চেন পাইনি, দেখো কিছু 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 মানে কনফিউশন তৈরি হয়, থাক ভিডিওতেই থাক, পোলাপান দেখুক আর কি, কিছু কনফিউশন বা কিছু ডাউট তোমারে বুলেটের মতো ঝাঁঝরা করে দেবে, বুলেটের মতো, হ্যাঁ, কনফিউশন বা ডাউট আমি তোমার একটু দেখাই। যেমন ধরো গিয়ে এরকম আমরা বলে থাকি যে মানে অবশ্য তোমরা এখন পড়ছো, তোমাদের ভালো করে তোমরা ডিটেলসে পড়ছো না, এতক্ষণ যাবত যা পড়ালাম, তোমরা মনে হয় ধরতে পারবা আসলে ঘটনাটা কী হবে আর কি, হ্যাঁ, তোমরা ধরতে পারবা আশা করতেছি আমি, কিন্তু ডিটেলসে না পড়লে এগুলো বোঝা যায় না, অ্যান্সারগুলো তুমি জীবনে খুঁজে পাবে না। ধরো এটা কি প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার, এটা কি আঁকালাম, তাহলে তোমাকে বলো এটা কী করো, তুমি মডেলিং করো, কী করো, তাহলে তুমি কী করবা প্রথমে? ঠিক আছে ভাই, আপনি এর আইডিয়ালগুলো খুলে, নন আইডিয়ালগুলো খুলে ফেলেন। নন আইডিয়াল কী আছে, এর রেজিস্ট্যান্স R1, তাই কি না? এর কি বলেন রিঅ্যাকট্যান্স, তাই কি না x1, এটা কত, এর নন আইডিয়াল কী হবে R2, এটা কত হবে x2, এখানে কি আছে বলেন লোড আছে, এই হচ্ছে কি বলেন সেকেন্ডারি, তাই কি না? আচ্ছা, এখানে V1 আর এখানে কত হবে V1 না? আচ্ছা দেখেন, মজার বিষয় হচ্ছে যে এই জায়গায় এটুকু সবাই বোঝে, এটুকু আমরা সবাই বুঝি, এটা লিকেজ রিঅ্যাকট্যান্স, এটা প্রাইমারি ইন্ডাকশন। কনফিউশন ঝামেলা তৈরি হয় এরকম থাকে, তাই না? এইটাকে আমরা কি বলি, আই নট বলি, তাই না? আই নট বলি, তাই তো? আচ্ছা, এই কারেন্টটাকে আমরা কি বলি আইসি, এই কারেন্টটাকে আমরা কি বলি, এই কারেন্টটাকে আমরা বলি কি আরসি, এই কারেন্টটাকে আমরা কি বলি, এই রোধটাকে আমরা কি বলি এক্সএম বলি, তাই না? তার মানে প্রাইমারি সব কিছু এই পাশে দেখাচ্ছি, সেকেন্ডারি সব কিছু এই পাশে দেখাচ্ছি। তার মানে এই যে কোর লসটা হবে এখানে, একদম বলা আমি কিছু জানি না, কিছু পারি না, এর আগে আমি জীবনে কোনো দিন এত পড়াশোনা করিনি, মানে মনে করো তোমরা আমার ট্রান্সফর্মার পড়ার আগে যে অবস্থা ছিল ওই অবস্থায়, তাহলে এই দিকে সব কি প্রাইমারিগুলো দেখাচ্ছি, এই দিকেরগুলো সব কি সেকেন্ডারিগুলো দেখাচ্ছি, নন রিল সব এদিকে। তাহলে এই যে কোর লসটা আমরা দেখালাম, এটাও তাহলে কোন সাইডে হবে, প্রাইমারি সাইডে কোর লস, তাহলে সেকেন্ডারি সাইডে কোর লস গেল কই, বুঝলেন না নাকি? তাহলে এরকম জিনিস কি এইদিকেও দেখানো উচিত ছিল, বুঝতে পারছেন নাকি? বুঝলেন না? তো এরকম ধরনের কিছু আলতু ফালতু কোয়েশ্চেন মানে মনের ভিতর প্রচুর ঘুরপাক খাইতো, হ্যাঁ, যে এটা বুঝলাম যে এটা কি প্রাইমারি সাইডের কোর লস, আপনি মাইনে নিলাম আরসির পরিচয় নাসিমের মতো বলো যে এটা কি, এরকমই বলতো যে এটা কোর রেজিস্ট্যান্স, ঠিক আছে ভাই কোর রেজিস্ট্যান্স, ঠিক আছে প্রাইমারি সাইডগুলো দেখাচ্ছে, প্রাইমারি সাইডে দেখাও, তাহলে সেকেন্ডারি সাইডে কোর লস গেল কই? এরকম আলতু ফালতু কোয়েশ্চেন প্রচুর মনের ভিতরে ঘোরাফেরা করতে, বুঝতে পারছেন? আপনাদের এগুলো ঘুরবে না, কেন ঘুরবে না? কারণ
কারণ আপনারা এভাবে শিখেন না, বুঝতে পারছেন যে আপনারা এইভাবে শিখেন না যে এটা এই পাশটা প্রাইমারি এই পাশটা সেকেন্ডারি, ঠিক আছে? আপনাদের একদম অন্য স্ট্র্যাটেজিতে শেখানো হয়েছে। আপনাদের 4টা প্রথম ইকুয়েশন ডেভেলপ করা হয়েছে, এই 4টা যে কোনো মডেল সাপোর্ট করলে সেটাকে আমরা কি বলতে পারি? ট্রান্সফর্মার বলতে পারি, বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? বুঝতে পারছেন আশা করি, ঠিক আছে? তো এই জিনিসগুলো মোটামুটি প্রচুর মানে আনঅ্যান্সার্ড ছিল আর কি, মানে ভালো করে পড়া ট্রান্সফর্মার আগ পর্যন্ত। তো আস্তে আস্তে ক্লিয়ার হয়েছে, কারণ এটা ভুল অ্যাপ্রোচ, একদম রং অ্যাপ্রোচ। তোমার এইভাবে কিন্তু তোমার ব্যাখ্যা মিলে যাবে, দেখো তুমি তোমার কি বলবে, ঠিক আছে এটা প্রাইমারি সাইড পাইছি, এবার সেকেন্ডারিগুলোকে রেফার করো, তাহলে আনো এই যে এই দেখো বাজারের ট্রেন্ড দেখাই আমি, বাজারে গিয়ে একশন আনলো, বাজারে তোমাকে এরকম শেখাবে, আমি ওইভাবে শিখছি, তোমরাও যেখান থেকে পড়ে আসছো আমিও সেখান থেকে পড়ে আসছি, এই যে এরকম, তাই তো? তাহলে এবার কী করো, এইটাকে ধরে ধরে রেফার করো, তাই না? তাহলে R2 এ পাশে আসলে কী হয়ে যাবে বলেন? R2 এ পাশে আসলে কী হয়ে যাবে? A স্কোয়ার R2 না, কারণ n1/n2 স্কোয়ার ইন্টু R2, x2 এ পাশে আসলে কী হয়ে যাবে বলেন? A স্কোয়ার x2। তাহলে যদি সবগুলোকে পাশে ধরে আনছি আমরা, তাহলে এখনও বাকিগুলোকে আমরা কী বলতে পারি? শুধু কি থাকলো এখন, তাহলে ট্রান্সফর্মার থাকলো, সবগুলো ধরে শুধু কি ট্রান্সফর্মার থাকলো, তাহলে আইডিয়াল ট্রান্সফর্মার, এই যে কী থাকলো, লোড থাকলো, দেখো ব্যাখ্যা মিলছে কিনা, বুঝছো না? আমার এখন চলে আসছে, কিন্তু ব্যাখ্যা তোমার মিলবে ভাই, এইভাবে পড়ালে ট্রান্সফর্মার ইকুইভ্যালেন্ট মডেল পড়াইতে লাগে সর্বোচ্চ 10 মিনিটও লাগবে না, 5 মিনিট হয়ে যাবে, বুঝতে পেরেছেন নাকি? ক্লিয়ার তো? ওই যে একটা প্রশ্ন আসে আপনার মানে চাকরি পরীক্ষায়, মানে বলে যে প্রাইমারি সাপেক্ষে ইকুইভ্যালেন্স সার্কিট রাখো, আবার কয় সেকেন্ডারি সাপেক্ষে ইকুইভ্যালেন্স। দেখেন আপনি যদি প্রাইমারি সাপেক্ষে আঁকান, দেখেন আপনার এদিকে কি করা হয়েছে, এটা কি প্রাইমারি সাপেক্ষে করা হয়েছে না? কারণ প্রাইমারিগুলো ঠিক রাখা হয়েছে, সেকেন্ডারিগুলোকে কি করা হয়েছে, আনা হয়েছে। আর যদি বলে সেকেন্ডারি সাপেক্ষে আঁকতে বলে, তাহলে সেকেন্ডারিগুলো ঠিক রাখতে হবে, সেক্ষেত্রে কী করবো বলো, প্রাইমারিগুলোকে আমরা নিয়ে যাবো, সেক্ষেত্রে সবগুলো কী করা লাগবে, এই পুরোটাকে ধরে কী করা লাগবে, শিফট করা লাগবে, ধরে, বুঝতে পারছেন? দেখবেন এই আমরা যদি প্রাইমারি থেকে সেকেন্ডারি থেকে প্রাইমারি এই দুটো আনছি না, তাহলে স্কোয়ার দ্বারা কী করা লাগছে বলেন, গুণ করা লাগছে। আর এখান থেকে যদি যাইতে হয় তাহলে কি R1/a স্কোয়ার ওই পাশে চলে গেল, মানে উল্টা, তাই না? কারণ সেকেন্ডারি থেকে প্রাইমারি আসতে গেলে n1/n2, আর প্রাইমারি সেকেন্ডারি গেলে কি n2 বাই কি n1 না, তাহলে কি 1/a, তাহলে সে R1/a স্কোয়ার x1/a স্কোয়ার RC/a স্কোয়ার xm/a স্কোয়ার। আপনারা দেখবেন এগুলো, ঠিক আছে? আপনারা দেখবেন, বুঝতে পারছেন? কেমনে হবে ভাই আর কি, এরকমই থাকবে, সমস্যা নেই, এরকমই থাকবে। আর ওই ট্রান্সফরমারটা আইডিয়াল করে দিলেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব এরকমই থাকবে, চেঞ্জ করে। সেক্ষেত্রে কিন্তু V1 থাকবে না, বুঝতে পারছো? সেক্ষেত্রে কিন্তু কি থাকবে না, V1 থাকবে না, বুঝতে পারছেন? তখন আসলে এই জায়গায় E2 হবে, এখানে E2 হবে, এখানে E2 হবে, ঠিক আছে? বলো, একটু মাথা কাটাও, মানে তখন ভাই V1 এর নিচে হলো A হবে নাকি ভাই? হ্যাঁ আপনারা একটু মাথা কাটান, বুঝতে পারছেন? একটু মাথা কাটান, যদি না পারেন তারপর আমরা জিজ্ঞাসা করেন। তবে হচ্ছে ইলেকট্রিক্যাল মডেল ছিল, বুঝতে পারছেন? এটা আমরা যেটা আঁকালাম সেটা কিন্তু প্রাইমারি সাপেক্ষে আঁকা হয়েছে, বুঝতে পারছেন? এখন মানে সব কিছুকে সেকেন্ডারিতে এনে ধরছি। এখন যদি সেকেন্ডারি সাপেক্ষে আঁকতে পারেন তাহলে সবগুলোকে আমরা সেকেন্ডারিতে নিয়ে গেলে হয়ে যাবে ড্রয়িং। ওটা একটু বাসার কাজ থাকলে আপনাদের মুখস্থ করেন যেটাই বলুক একটা দিলেই হবে নাকি ভাই? না, এক্সাক্ট বললে এটা দিবেন, শুধু এটা অ্যাপ্রক্সিমেট বললে এটা দিবেন। এখন একটাই দিব। জি জি বলেন। জি ভাই, E1 ছিল, জি জি E1 E2 এগুলো দিলে কই? এগুলো কোথায় গেল, এখানে হ্যাঁ, না কোথায়, যেখানে এখানে আছে E1 আছে, এই জায়গায় E1 আছে, এই যে এখানে R1 X1 এর পরে কি পাবো আমি, E1 পেয়ে যাবো। এটা দেখালে না দেখলে এই যে জায়গায় আমি কি পেয়ে যাবো বলেন, E1 পেয়ে যাবো। ওইটারই আমি কি বলতে পারি, A2 বলতে পারি না, এগুলো দেখানো হয়। লাগবে না আর, বুঝলো? এটা এক্সাক্ট, আর এগুলোকে সব তার মানে ওই যে অন্য জায়গায় শিখায় যে প্রাইমারি এটা সেকেন্ডারি। না ওইভাবে ভুল রঙের প্রসেস, এগুলো শিখলে জীবনে কনফিউশন দূর হবে না। এই যে আমার মতো পড়ে থাকবে এই কনফিউশন আর জ্বরে, কি ব্যাপার এখানে প্রাইমারি করলো সেকেন্ডারি করলো না। এটা কয় হলো যে 224/2400 হ্যাঁ যেভাবে বলুক 40 তোমরা বলে এটা প্রাইমারি ভোল্টেজ এটা সেকেন্ডারি ভোল্টেজ। নেন, কোনো সমস্যা নেই, আপনারা ভালো শিখছেন, আমরাও এভাবে শিখছি। ওটা কি নেন আপনার এইগুলো কিন্তু রং অ্যাপ্রোচ, বুঝতে পারছেন? আপনারা যেভাবে শিখছেন এতক্ষণ যাবো তো ওইগুলো করলেই হবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আপনাদের ইলেকট্রিক্যাল মডেলটা মোটামুটি শেষ। পরবর্তী ক্লাস থেকে আমরা লসে ঢুকবো, বুঝতে পারছেন? কি কি হারালাম, কি কি গেইন করলাম, ঠিক আছে?